আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক চমকপ্রদ শিহরণ জাগানো এক রহস্যময় ঘটনা। এমন কিছু ঘটনা যা হয়তো আপনি শুনেছেন, হয়তো দেখেছেন, আবার হয়তো নিজেই কখনো প্রত্যক্ষ করেছেন। এই ভিডিওতে আপনি পেতে চলেছেন এমন এক অভিজ্ঞতা যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নিতে পারে। কিন্তু তার আগে আপনার জানা কিংবা শোনা কোনো ভৌতিক বা রহস্যময় ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে স্ক্রিনে দেয়া ইমেইলে বা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া ঠিকানায় আপনার অভিজ্ঞতা পাঠিয়ে দিন। যদি আপনার পাঠানো গল্প সিলেক্ট হয়, তাহলে সেই রহস্যময় ঘটনাটি আপনি শুনতে পারবেন আমার কণ্ঠে। তাই ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর, আরও শিহরণ জাগানো, আরও অদ্ভুত সব ঘটনা। এখন আর দেরি না করে চলুন প্রবেশ করি আজকের রহস্যময় ঘটনার অন্ধকার জগতে। আমার নাম রাজু। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি শতভাগ সত্য। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার বিষয়, তবে যেটা ঘটেছে সেটাই বলবো। আমার বাড়ি গাজীপুর উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নে। আমাদের গ্রামটা খুবই নিরিবিলি, শান্ত। একবার যদি কেউ এই গ্রাম দেখে তাহলে তার ভালো না লেগে পারে না। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিভীষিকা, যা বছরের পর বছর গ্রামের মানুষদের আতঙ্কে রেখেছে। গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো পরিত্যক্ত বাড়ি। দিনের আলোয় সেটি দেখতে সাধারণ ধ্বংসপ্রাপ্ত কাঠের ঘর ছাড়া কিছুই মনে হতো না। তবে সূর্য অস্ত যাওয়ার পর সেই বাড়ির রূপ পাল্টে যেত। কেউ কেউ বলতো বাড়িটির ছাদে অদ্ভুত কিছু নড়াচড়া করে, আবার কেউ বলতো জানালাগুলো এমনভাবে কাঁপে যেন কেউ ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। আবার কেউ বলতো দিনের বেলায় ওখানে কেউ গেলে আর ফিরে আসে না, আর রাতের বেলায় ওখানের আশেপাশেও যদি কেউ যায় তাহলেও হয়তো তার কোনো অস্তিত্ব থাকবে না। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। এটি অনেক অনেক বছর আগের ঘটনা। যে ঘটনাটির সঙ্গে এই জায়গাটি জড়িয়ে আছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। অনেক বছর আগে এই বাড়িতেই থাকতেন এক রহস্যময় সাধক। রহস্যময় সাধক বলতে যারা মানুষের ক্ষতি করে, বিভিন্ন ধরনের মন্ত্র জাদু করে থাকে। শোনা যায় তিনি কালো জাদু করতেন। দিনের বেলায় কেউ তাকে দেখতে পেত না, তবে রাত গভীর হলে তিনি উঠানে ধূপ জ্বালিয়ে বসতেন। সামনে থাকতো কিছু হাড়গোড়, এক অদ্ভুত কালো কাপড়ে মোড়ানো বই, আর মাটিতে আঁকা থাকতো কিছু অজানা প্রতীক। সে এক অদ্ভুত মানুষ ছিলেন। মানুষ বললে ভুল হবে, সে যে আসলে মানুষ ছিলেন সেটি আসলে কেউই জানেন না। সেই সাধক হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান। কেউ জানতো না তিনি মারা গেছেন নাকি অন্য কোথাও চলে গেছেন। কিন্তু তারপর থেকেই বাড়িটি অদ্ভুত আচরণ করতে শুরু করে। গ্রামের কেউ সেই বাড়ির আশেপাশে যেতে সাহস করত না। বলে নেই, কেউ তো তাকে দেখতো না, তাহলে কি করে বুঝলো যে সে নিখোঁজ? এই পাশ দিয়ে অনেকেই কাজে যেত বা কোনো কারণে এখান থেকে যেত, তখন দূর থেকে রাতের বেলায় এখানে আগুনের আলো দেখা যেত। কিন্তু হঠাৎ কেউ আর এখানে কোনো কিছুই দেখতে পেল না। কিন্তু কৌতূহল সবসময় মানুষকে বিপদের দিকে টেনে নেয়। মানুষের কোনো দরকার ছিল না এখানে কে আছে কে নেই এটা জানার, কিন্তু মানুষ সবসময় নিজের বিপদের জন্য নিজেই দায়ী থাকেন। এই সাধক কারো সাথেই কখনো না কথা বলতো বা দেখা দিত। কি দরকার তার উপরে এতটা আগ্রহ দেখানোর বলেন? যাই হোক, রাজু, নাহিদ আর জামান 3 বন্ধু ছিল, ভয়ডরহীন। এরা সবসময় একসাথে চলাফেরা করত, একসাথে আড্ডা দিত। এক রাতে তারা সিদ্ধান্ত নিল সেই বাড়ির রহস্য ভেদ করবে। তাদের মাথায় এমন ভূত কেন উঠলো আমরা কেউ জানি না। যেখানে দিনের বেলায় ওখানে কেউ যাওয়ার সাহস পায় না, সেখানে রহস্য ভেদ করার জন্য তারা যাবেন। বিষয়টা খুবই হাস্যকর ছিল, কিন্তু হাস্যকর হলেও তারা এই কাজটিই করলো। সবাই শুধু গল্প বানায়, কিন্তু সত্যিটা কেউ জানে না, বলল রফিক। সত্যি গল্প আজকাল আর কারো কাছ থেকে জানা যায় না, সবাই নিজের মতন মন গড়া গল্প বলে। আমি বাজি ধরে বলতে পারি কিছুই নেই ওখানে, হেসে উঠল কামাল। আর এমনও হতে পারে ওই জায়গায় এমন কোনো গুপ্তধন আছে যেটার কারণে ওখানে কেউ একজন মানুষের আনাগোনা যেন কম হয়, তাই এমন গুজব ছড়িয়ে রেখেছে। নাহিদ একটু দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল, কারণ ও একটু অন্যরকম ছিল, পড়াশোনায় ভালো এবং অন্যদের থেকে একটু বুঝদার। রাত ঠিক 12টার সময় তারা 3 জন লণ্ঠন হাতে নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁকা ছিল, যেন তাদের জন্য অপেক্ষা করছিল। চারপাশে এক অস্বাভাবিক নীরবতা, ঘুটঘুটে অন্ধকার। শুধু আশেপাশে ব্যাঙের ডাক আর কিছু রাত জাগা পাখির শব্দ ছাড়া আর কোনোই শব্দ নেই। তারা ধীরে ধীরে দরজার ভেতর পা রাখলো। দরজা দিয়ে ঢোকার আগে 3 জন 3 জনের দিকে বারবার তাকাচ্ছে। কিন্তু যখন কারো মাথায় কোনো কিছুর ভূত চলে, তখন আসলে কোনো দিকেই মানুষের মাথা ধীভাবে কাজ করে না। ভিতরে ঢুকে এরা দেখলো ঘর জুড়ে ধুলো আর জং ধরা আসবাবপত্র। দেয়ালের গায়ে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা, যা কোনো সাধারণ লেপি নয়। ঘরের মাঝখানে পড়েছিল শুকিয়ে যাওয়া
মোমের ছাই আর একটি কালো মোড়ানো খাতা। তারা সবাই একটা জিনিস ঢোকার সাথে সাথে বুঝতে পারলো যে তারা যে কথাগুলো শুনেছে সেটার কিছুটা হলেও মিলছে। বোঝা যাচ্ছে এখানে কেউ মোম জ্বালিয়ে অনেক কিছু লিখে একটা কিছু করেছে। এগুলো কোনো সাধারণ লেখা নয়, ফিসফিস করে বলল নাহিদ। নাহিদ বরাবরই চুপচাপ থাকতো। সে হঠাৎ হঠাৎ এমন একটা কথা বলে উঠত যেটা শুনে শরীরে একটা হিম বয়ে যেত। যেমন কৌতূহলী হয়ে খাতাটা তুলে নিল। পাতাগুলো ছিল পুরনো, কিন্তু লেখাগুলো যেন আজও তাজা। লেখাগুলো খুবই অদ্ভুতভাবে লেখা। এমন লেখা এর আগে কখনোই পড়া হয়নি তাদের। কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে সবার ভিতরে, যে এই পৃষ্ঠা খুলবে সে আর কখনো মুক্ত হবে না। লেখাটি পড়তেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়তে লাগলো ঘরময়। মনে হলো যেন আশপাশের এসব কিছু কথা বলছে। কি এক অদ্ভুত পরিবেশের আগমন হলো। বাতাসের মাঝে কেমন যেন একটা চাপা শব্দ ভেসে এলো, যা স্পষ্ট নয় কিন্তু অনুভব করা যাচ্ছে। রাজু চারপাশে তাকিয়ে দেখল জানালার পর্দা ধীরে ধীরে কাঁপছে। কামাল হাতের খাতাটা ফেলে দিয়ে বলল, আমাদের এখনই বের হয়ে যাওয়া উচিত। কিন্তু দরজার দিকে এগোতেই তারা বুঝতে পারল দরজা আর খোলা নেই। এই দরজা দিয়ে একবার ঢুকে যাওয়া যায় ঠিক, কিন্তু বের হয়ে যাওয়া সম্ভব। হঠাৎই দরজার ওপাশ থেকে বিকট শব্দ এলো, যেন কেউ নখ দিয়ে দরজায় আঁচড় কাটছে। কেমন যেন একটা কুটকুট শব্দ সেখানে। নাহিদ আতঙ্কে পেছনে তাকিয়ে দেখল দেয়ালের সেই অদ্ভুত চিহ্নগুলো ধীরে ধীরে লালচে হয়ে উঠছে। আশেপাশের সব চিত্রগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হতে শুরু করলো। শুনলে হয়তো মনে হবে এগুলো কিভাবে বাস্তবে সম্ভব। ভাই, আসলে যাদের সাথে ঘটনাটি ঘটেছে তারা জানে তাদের সাথে তখন কি হচ্ছিল। জামান, দরজা খোলো। জামান দরজার হাতল ধরতেই সে হাত পুড়ে যাওয়ার মতো সরে গেল। দরজা গরম হয়ে গেছে। নাহিদ দেখল মেঝেতে আঁকা গোল চিহ্নগুলোর মাঝ থেকে কিছু একটা উঠছে। ধীরে ধীরে মাটির ফাটলের মধ্য থেকে বেরিয়ে এলো একটা বিকৃত হাত। এটা কোনো মানুষের হাত নয়। লম্বা আঙ্গুল, কালো ত্বক আর ফোলা ফোলা শিরা। জামান হঠাৎই চিৎকার করে উঠল। তার চোখ একদম সাদা হয়ে গেল। সে কাঁপছে। সে কেবল একটাই কথা বলছিল, ও চলে এসেছে। তারপর জামান ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। নাহিদ আর জামান দরজার দিকে দৌড় দিল। ঠিক তখনই দরজা নিজে থেকেই খুলে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের বের করে দিল। তারা প্রাণপণে ছুটতে লাগলো, কিন্তু পেছনে তাকিয়ে দেখল জামান দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ একদম লালচে। সে ধীরে ধীরে বলল, আমি ওর হয়ে ফিরে এসেছি। তারপর দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা এসে দেখল জামানের কোনো অস্তিত্ব নেই। নাহিদ আর রাজু কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তারা যেন বোবা হয়ে গেছে। কিন্তু এরপর থেকে প্রতি রাতেই গ্রামের কেউ কেউ মাঝরাতে সেই পুরনো বাড়ির জানালায় এক অন্ধকার মূর্তি দেখতে পেত। সাধকের সেই বাড়িটি আর কখনো খোলা হয়নি। তবে কামালের পরিবার বলে প্রতি রাতে কেউ একজন দরজার সামনে এসে দাঁড়ায় আর ধীরে ধীরে দরজায় আঘাত করে। এখন যে ঘটনাটি বলবো সেটা আমাদের এক আত্মীয়ের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি তার মতন করেই বলছি। সে একসাথে অনেকগুলো গল্প আমাকে লিখে পাঠিয়েছে। ঘটনাটি বলতে গেলে আজ থেকে প্রায় 15 থেকে 17 বছর আগের। তখন আমার বয়স হবে বড়জোর 3 থেকে 5 বছরের মধ্যে। আমি তখন গ্রাম্য জীবনের অধীনে ছিলাম, যেখানে ডিজিটালের কোনো ছোঁয়া ছিল না। আশপাশের 2-4টি গ্রামেও তেমন কোনো আধুনিক প্রযুক্তি পৌঁছায়নি, শুধু একমাত্র মোটা ডিস্কোযুক্ত সিস্টেমওয়ালা টেলিভিশন ছাড়া। সারাদিন নিজের কিছু সমবয়সী বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি আর মায়ের হাতের খাবার খাওয়া, এই ছিল তখনকার জীবনের প্রথম লক্ষণ। বয়স ছিল অল্প, তাই বড় ভাইয়েরা মজার তালে তালে আমাদের চেলাদের মতোই রাখতেন। যেমন কাজ করাতেন ঠিক তেমনই রক্ষাও করতেন। আমাদের গ্রামটি ছিল খুবই খোলামেলা। এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব ছিল বেশ অনেকটা। সময়ের তালে তালে তা এখন একটু কাছাকাছি হয়ে গেছে। প্রত্যেক বাড়ির ঠিক সামনে পিছনে বিশাল বিশাল চাষের জমি ছিল, যেখানে 12 মাসই কিছু না কিছু চাষ হতো। আবার এই সব ক্ষেত্রের মধ্য দিয়েই ছিল অন্য জায়গা বা গ্রামের যাওয়ার রাস্তা। নারীরা বোরখার 2 পাশ 2 হাতে ধরে হাঁটতেন, যেন কাদামাটিতে লেগে না যায়। আমার মতো ছেলেমেয়েরা প্রায় ক্ষেতের বিভিন্ন জিনিস চুরি করত আর গ্যাং বানিয়ে রান্নাবান্না করত। গ্রামটি বেশ খোলামেলা হওয়ায় মাঝে মাঝে কিছু ভুতুড়ে ঘটনার কথা শোনা যেত। গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে মাঝে মাঝে কিছু সাদা কাপড় পরা বয়স্কদের দেখা যেত। তারা পুকুরে অজু সম্পাদন করে পুকুরের পানিতে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেত। এই ধরনের ঘটনা বেশিরভাগই দেখতেন বাড়ির নতুন বউরা। প্রায় প্রতিদিনই আমাদের গ্রামের ক্ষেতের রাস্তা দিয়ে নতুন বউ নিয়ে পালকি যেত। বেশিরভাগ সময়ে পালকি দেখা যেত শীতকালে। মাঝে মাঝে এলাকার লোকজন নতুন বউকে দেখতে চাইলে পালকি বাহকরা দেখাতো, আবার কখনো দেখাতো না। তো একদিন তীব্র শীতের ভোরবেলার কথা, আমি এবং আমার এক বড় ভাই ক্ষেতের মধ্যে ঘুরছিলাম।
ভাই খেতে কি যেন এক ধরনের পোকার ওষুধ ছিটিয়ে দিচ্ছিলেন, আর আমি সেই ওষুধের বালতি হাতে নিয়ে তার সঙ্গে সঙ্গে ঘুরছিলাম। হঠাৎ দূর কোথাও থেকে কিছু লোকের পালকির গান গাওয়ার শব্দ ভেসে আসতে লাগলো। আমরা দুজন সেদিকে তাকিয়ে থাকলাম। কিছু মুহূর্তের মধ্যেই 4 জন পালকি বাহক কুয়াশা ভেদ করে একটি পালকি কাঁধে নিয়ে আসতে লাগলো। হঠাৎ পালকি বাহকরা কাদামাটিতে পিছলে পড়ে গেল ক্ষেতের অপর পাশে। ভাই আর আমি তাড়াহুড়ো করে তাদের সাহায্য করতে ছুটে গেলাম। ভাই পালকি ধরতেই 4 জনের মধ্যে একজন হঠাৎ গর্জন করে উঠে আমাদের উদ্দেশ্যে চিৎকার করলো, তোরা ভালো করলি না, তোরা ভালো করলি না। তার সঙ্গে সঙ্গে অন্যরাও এই কথা বলতে লাগলো। একসময় তাদের সঙ্গে ভাইও যেন দণ্ডে লেগে গেল। তাদের মধ্যে গ্রাম্য ভাষায় তর্ক বিতর্ক হচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিলাম। হঠাৎ আমি একটি জিনিস লক্ষ্য করি, পালকির নতুন বউ জমিতে পড়ে আছে। আমি তাড়াহুড়ো করে নতুন বউয়ের কাছে গিয়ে তাকে মুড়িয়ে দেখতেই একটা চিৎকার করে ফেলি। আমি দেখি একটি অর্ধ খাওয়া লাশ, যার শরীরের প্রতিটি অঙ্গ যেন কেউ ছিঁড়ে খেয়ে ফেলেছে। চোখ দুটি বড় বড় করে খোলা, আর বউয়ের সাজ পড়েছিল। আমার চিৎকার শুনে ভাই তাড়াতাড়ি আমার দিকে দৌড়ে দিয়ে আসে। ভাইও একই দৃশ্য দেখে কিছু একটা বুঝতে পেরে আমাকে কোলে তুলে দৌড়াতে শুরু করেন বাড়ির দিকে। পিছন থেকে বিভিন্ন আওয়াজে কেউ আমাদের থামানোর চেষ্টা করছিল বারবার। অনেক বছর পরে আমি ভাই থেকে জানতে পারি যে সেই বউটা বেশ কিছুদিন আগে আত্মহত্যা করেছিল। বউকে তার সাজানো রূপেই কবর দেওয়া হয়েছিল, আর সেই পালকি বাহকরা ছিল নরখাদক। ছায়া দেখলে ভয় পান? না পেয়ে থাকলে এবার থেকে ছায়া দেখলে দুদণ্ড দাঁড়িয়ে যাবেন। 2023 কলকাতার জানুয়ারির রাত। কুয়াশার চাদরে মোড়া শহর, ট্রামের ঝমঝম শব্দ, দূরে কোনো রিক্সাওয়ালার তন্দ্রাচ্ছন্ন হাঁক ডাক, আর হাওয়ার মধ্যে একটা ঠান্ডা ধাতব গন্ধ। শহরটা সারাদিন কোলাহলে মুখর থাকে, কিন্তু রাত যত গভীর হয় ততই যেন সেটা নিজের প্রকৃত রূপে ফিরে আসে। একটা অদ্ভুত শূন্যতা, যেখানে কোনো কিছুই ঠিকমতো দৃশ্যমান নয়, তবু অনুভব করা যায়। অরিত্র ছাদে দাঁড়িয়ে আছে। আজ অফিস থেকে ফিরে রাতের খাওয়া দাওয়া করার পর কি যেন একটা টানলো তাকে ছাদে। এমন কিছু নয় যা সে ব্যাখ্যা করতে পারে। একটা অভ্যাসের মতো, কিংবা বলা ভালো একটা অভ্যাসহীন টান। যেমন হঠাৎ রাত 3টের সময় ঘুম ভেঙে যায়, কিন্তু কেন তার কোনো ব্যাখ্যা থাকে না। পাশের বাড়িতে ধ্রুব থাকে, এই পাড়ার পুরনো বাসিন্দা। পায়রার শখ আছে, তাই ছাদে একটা সিসিটিভি লাগানো, যাতে কেউ পায়রা চুরি না করে। অরিত্র এত বেজায় আপত্তি, এই নজরদারি ক্যামেরার জন্য সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে কখনোই ছাদে আসতে পারে না। সিসিটিভির লাল আলোটার দিকে ভৎসনা ভরে তাকিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। পরক্ষণেই ফস করে জ্বলে উঠল দেশলাই। প্রথম টানটা দিয়ে আরামে চোখ বুঝল অরিত্র। আচমকা তর্জনীতে আলতো ছ্যাঁকা লাগতে সম্মিত ফিরে দেখল ফিল্টার পড়তে শুরু করেছে। সিগারেটের শেষ টানটা দিয়ে ফেলে দিল ছাদ থেকে। জ্বলন্ত সিগারেটের ফিল্টারটা কার্নিশে মাথা ঠুকে শেষবারের মতন ফুলকিগুলো ছড়াতে ছড়াতে নিচে পড়ে গেল। বাতাস একটু থমথমে লাগছে। শুধু আজ নয়, কিছুদিন ধরেই একটা অজানা অনুভূতি তাকে অস্বস্তিতে রেখেছে। কেমন যেন একটা অদৃশ্য নজরদারি ছাদের পাঁচিলে দুহাত রেখে একটু ঝুঁকে বাড়ির নিচের ফাঁকা গলিটা দেখল। নিকষ কালো অন্ধকারে গিলে নিচ্ছে পুরো এলাকা। অথচ আকাশে চাঁদ দিব্যি আছে নিজ মহিমায়, কিন্তু জ্যোৎস্নার আলো নিজ পর্যন্ত পৌঁছাতে পারছে না। 4 তলার কার্নিশ অবধি এসে কিসে একটা আটকে গেছে। আজকাল অন্ধকারে বড্ড নেশা ধরিয়ে দেয়। হঠাৎ একটা ফিসফিসানি ঠিক বা কানের পেছনে। আতকে উঠে পেছন দিকে তাকালো, কেউ নেই। শুধু জ্যোৎস্নার আলোয় শ্যাওলা ধরা দেওয়ালটা দেখতে পাচ্ছে। হাঁপড়ের মতন বুক ধরফর করতে লাগলো। সেই দেয়ালে একটা ছায়া পড়েছে। অরিত্রের ছায়া নয়, অন্য কিছুর, নাকি অন্য কারোর। এটা একটা সাধারণ ছায়া হলে সে পাত্তা দিত না, কিন্তু এটা ঠিক ছায়ার মতোও লাগছে না। আশেপাশে যা রয়েছে তার কোনো কিছুর সঙ্গেই এই ছায়ার মিল নেই। জ্যোৎস্নার আলোটাও কেমন যেন ম্লান থেকে ম্লানতর হয়ে যাচ্ছে। সে একদৃষ্টে ছায়ার দিকে তাকিয়ে রইল। বাতাস আরও ভারী হয়ে আসছে। ছায়াটা নড়ছে না, বরং সেটা যেন ক্রমশ গাঢ় হচ্ছে। সৌম্যর মনে হলো তার শরীরের ভেতর থেকে একটা কাঁপুনি সারা দেহকে এক নির্দিষ্ট লয়ে কাঁপাচ্ছে। জ্যোৎস্না আর নেই, কিন্তু ছায়াটা আরও স্পষ্ট, আরও ভারী হয়ে উঠছে। মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে গেল। শুধু অরিত্রের র্যাপিড হার্টবিট শোনা যাচ্ছে। ধুক ধুক ধুক, একটা হালকা ঘড় ঘড় শব্দ। সে অনুভব করলো ছায়াটা আস্তে আস্তে নড়ছে। এটা যেন দেয়ালের অংশ নয়, বরং একটা তরল পদার্থের মতো, যেটা দেয়াল থেকে আলাদা হয়ে তার দিকে সন্তর্পণে এগিয়ে আসছে। সৌম্যর শরীর শিথিল হয়ে আসছে। গলা দিয়ে কোনো আওয়াজ তো দূরের কথা, শ্বাস প্রশ্বাসও ছন্দ হারাচ্ছে। ছায়াটা আরও এগিয়ে এসেছে, আর মাত্র ফুট 4। কোনো রকমে সর্বশক্তি একত্র করে সৌম্য বলে উঠল, কে ওখানে? জিজ্ঞেস করলেও উত্তর পাওয়ার কোনো আশা ছিল না, কিন্তু উত্তর এলো,
একটা ফিসফিসানি খুব কাছ থেকে, আমি অরিত্র। অরিত্রের পা অবশ্যই আছে, আর ঠোঁট নাড়াতে পারছে না, চিৎকার করতে পারছে না, শ্বাস প্রশ্বাসের লয় ধীর হয়ে আসছে। ছায়াটা এখন অরিত্রের একদম সামনে, 1 ফুটেরও কম দূরত্বে। হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলো সে। অনুভূতিটা 2 পায়ের পাতা থেকে আস্তে আস্তে শরীর বেয়ে উপরে উঠছে। ধীরে ধীরে কিছু একটা তাকে গ্রাস করছে। কি একটা মনে হওয়াতে অরিত্র শেষবারের মতন সামনে ভালো করে তাকালো। ছায়াটার অবিকল মানুষের মতো অবয়ব, মাথা আছে, হাত আছে, পা আছে, কিন্তু মুখ নেই। মুখের জায়গায় অন্ধকার, গভীর এক শূন্যতা, একটা কালো নিঃসীম গহ্বর। এবার অরিত্র এর গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। পরদিন সকালে কাজের মেয়ে দুলু বেল বাজিয়ে বাজিয়ে ক্লান্ত হয়ে পাশের বাড়ির বাসিন্দা মাঝবয়সী ধ্রুবকে পরিমরি করে ডেকে আনলো। অনিকেতে সে অনেক ডাকাডাকি, দরজা ধাক্কাধাক্কি করেও যখন অরিত্রের সাড়া পেল না, তখন বিপদের আশঙ্কা করে পাড়ার লোক এবং পুলিশ 2 ডেকে এনে দরজা ভেঙে ঢুকে দেখে কোনো ঘরেই কেউ নেই। ছাদের দরজা বন্ধ, বাইরে থেকে ছিটকিনি দেয়া। তারপর সেই দরজা ভাঙার পর সামনের দৃশ্য দেখে সবার কপালে ভাঁজ। অরিত্র ছাদের মেঝেতে পড়ে আছে নিথর, চোখ দুটো বড় বড় করে খোলা, আর দুটো চোখই প্রায় ঘোলাটে সাদা রঙের। কিন্তু আশ্চর্যের বিষয়, সিসিটিভি ফুটেজে দেখা গেল অরিত্র ছাদে উঠে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তারপর কারোর সাথে সে কথা বলছিল। দেখে মনে হচ্ছিল তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, যদিও সিসিটিভিতে কিছুই ধরা পড়েনি। ঠিক যেমন সে ছাদে ওঠার পর আর কেউ ছাদে আসেনি, কেউ না। বদনজর একটি অভিশপ্ত দৃষ্টি। সন্ধ্যার পর গ্রামের আকাশ লালচে হয়ে উঠেছিল। ছোট্ট গ্রাম লোহাপুর যেন ধীরে ধীরে ঘন অন্ধকারের চাদরে ঢেকে যাচ্ছিল। গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি আলমিয়া ছিলেন সম্পদশালী, কিন্তু তার একটা দুশ্চিন্তা, তার মেয়ে সারা অদ্ভুত কারণে মেয়েটি দিনের পর দিন শীর্ণ হয়ে পড়ছিল। প্রথমে সবাই ভেবেছিল কোনো সাধারণ অসুখ, কিন্তু ডাক্তার, কবিরাজ, তান্ত্রিক সবাই ব্যর্থ হলো। সারা রাতের বেলা ঘুমের মধ্যে কেঁদে উঠত, তার শরীর ঘামে ভিজে যেত, আর মাঝে মাঝে সে এমন ভাষায় কথা বলতো যা কেউ বুঝতে পারত না। কিছুদিন পর বাড়ির চাকর টিটু আলমিয়াকে ডেকে বলল, সাহেব, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি সন্ধ্যার পর কেউ যেন সারা মামনের জানালার সামনে দাঁড়িয়ে থাকে। আলমিয়া কাপা গলায় জিজ্ঞেস করলেন, কে দাঁড়িয়ে থাকে? টিটু ফিসফিসিয়ে বলল, আমি জানি না, কিন্তু তার চোখ জল জল করে, যেন কারো বদনজর পড়েছে সারার ওপর। গ্রামের সবাই জানতো লোহাপুর এর এক বৃদ্ধা থাকতেন, তাহারা বেবি। লোকজন বলতো তার দৃষ্টি যাকে স্পর্শ করে সে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। তাহারা বেবি একসময় এক ধনী পরিবারের বউ ছিলেন, কিন্তু তার স্বামী ও সন্তান একে একে মারা যায়। এরপর থেকে সে নিঃসঙ্গ জীবনযাপন করছিল। আলমিয়া ভয়ে তাহারা বেবির কাছে গেলেন, আপনি কি আমার মেয়েকে কিছু করেছেন? বেবির ফ্যাকাশে ঠোঁট নড়ল, আমি করিনি, কিন্তু বদনজর পড়েছে ওর ওপর। আলমিয়ার চিৎকার করে উঠলেন, কিসের বদনজর? বেবি বললেন, যে ছায়া সন্ধ্যার পর তোমার বাড়ির পাশে দাঁড়ায় সে মানুষ নয়। আলমিয়ার গা শিউরে উঠল। সেদিন রাতেই বাড়ির সবার নজর ছিল সারার ঘরের জানালার দিকে। রাত তখন প্রায় 3টা। হঠাৎ টিটু দেখল একটা ছায়ামূর্তি ধীরে ধীরে জানালার সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল, মুখ বিকৃত, আর দীর্ঘ ছায়ার মতো হাত জানালার গ্রিলের ভেতর ঢুকিয়ে দিচ্ছিল। টিটু চিৎকার করে উঠল, বদনজর, বদনজর! ঘরের সবাই দৌড়ে এলো, কিন্তু ছায়ামূর্তিটি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। পরদিন আলমিয়া গ্রামে এক তান্ত্রিককে ডেকে আনলেন। তান্ত্রিক এসে সারাকে দেখে বললেন, এ শুধু বদনজর নয়, এটা এক মৃত আত্মার প্রতিশোধ। তান্ত্রিকের কথায় জানা গেল বহু বছর আগে আলমিয়ার বাবা এক গরিব লোকের জমি জোর করে দখল করেছিলেন। সেই লোকটি পরিবার সহ আত্মহত্যা করেছিল। লোকটির স্ত্রীর মৃত্যু হয়েছিল চোখের সামনে, আর তখন থেকেই সে অভিশাপ দিয়ে গিয়েছিল, তোমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমার চোখ থাকবে। তান্ত্রিক বললেন, সেই নারীর আত্মাই এখন বদনজর হয়ে ফিরে এসেছে। এরপর থেকে সারার অবস্থা আরও খারাপ হতে থাকলো। রাতে সে বিছানার উপরে বসে অদৃশ্য কারোর সাথে কথা বলতো, আর তার চোখ ধীরে ধীরে কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছিল। একদিন রাতে টিটু আবার ছায়াটাকে দেখল, কিন্তু এবার সে পালালো না। সে তান্ত্রিকের দেয়া এক গরম লোহা নিয়ে ছায়ার দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে বিকট চিৎকারে ঘর কেঁপে উঠল। পরদিন সকালে গ্রামের সবাই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখল। বিবির মৃতদেহ রাস্তার পাশে পড়ে আছে, আর তার চোখ দুটি কালো হয়ে গিয়েছে, যেন কেউ সেই বদনজর কেড়ে নিয়েছে। বিবির মৃত্যুর পর সারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো, কিন্তু গ্রামের মানুষ জানতো অভিশাপ শেষ হয়নি। রাতে অনেকেই আজও দেখেন লোহিপুরের নির্জন পথে একজন বৃদ্ধা ধীরে ধীরে হাঁটছে। তার চোখ দুটো এখনো আগের মতোই জলজল করছে। কেউ জানে না এই বদনজর কখন আবার কার ওপর পড়বে। আরেকটা ঘটনা যেটা খুবই অদ্ভুত, একটু শুনুন, আপনাদের কাছে কেমন মনে হয়।
স্বপ্ন বিষয়টা খুব অদ্ভুত। এর রহস্য কখনো কেউ সমাধান করতে পারে না। কেমন হবে যদি আপনার জীবনের কিছু আধ্যাত্মিক সমস্যার সমাধান আপনি নিজে স্বপ্নে পেয়ে যান? আমি তাই পাচ্ছি, তবে এসব নতুন নয়। এসবের শুরু হয়তো 2013 কিংবা তারও আগে, যখন আমি হয়তো এসব নিয়ে খেয়াল করিনি। ঘটনা 1, সাল 2013। আমি এক আজগুবি স্বপ্ন দেখলাম যে একজন বলছেন আমাকে আমার আপুর উপরে কুফরি করা হয়েছে এবং জিনের সাহায্যে তার বিয়ে বন্ধ রাখার জাদু করা হয়েছে। এগুলো কাটানোর জন্য আমার বাসার 4 কোণা আজান দিতে হবে, তার কাটা দিয়ে বাড়ির 4 কোণা বন্ধ করতে হবে এবং সরিষা দানা ব্যবহার করতে হবে এবং 4 কোণে তারকাটা পুঁতে আজান দিতে হবে একই সময়ে, না হলে কাজ হবে না। তো এসব দেখে ঘুম থেকে উঠে আবার আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু, আমি হয়তো জানি কিভাবে আপুর এসব ঠিক হবে। আম্মু জিজ্ঞেস করলো, আমি কিভাবে বলতে পারবো এসব? আমি বললাম যে এসব স্বপ্নে দেখেছি। আম্মুকে অতঃপর ডিটেলস সেসব বলায় আম্মু হাসলো, মানে আম্মু বিশ্বাস করেনি। বললো আমি যেন জিন ভূত টাইপের মুভি এসব দেখা বন্ধ করে দিই। তার কয়েকদিন পর এক বড় হুজুর এলো বাসায়। আপুকে দেখে তিনি বললেন সেই কথাগুলো যেগুলো আমি স্বপ্নে দেখেছি, একদম হুবহু। আম্মু তখন অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। ওনারা গেলে আমি বলে, বিশ্বাস তো করো নাই, দেখছো এখানেই শুরু। আসলে আমার সাথে এসব ঘটনা কখনই বাস্তবে আমার প্রত্যক্ষ দর্শনে হয়নি, ঘটেছে স্বপ্নে। আমি স্বপ্নে অনেক কিছুর ইঙ্গিত পূর্ব থেকে পেয়ে যেতে শুরু করলাম তখন থেকে। এটা আসলে একটা অলৌকিক বিষয়, যেমন সব বিষয় যেগুলোর উত্তর আমার জানা দরকার, সেসব উত্তর সমাধান আমাকে স্বপ্নে এক পুরুষ কণ্ঠে কেউ বলে যেতে থাকতো, আবার দেখিয়ে দিত কিভাবে কি করতে হবে। এমন এক সময় এলো আমার 90% স্বপ্ন বাস্তব হতে শুরু করলো। তখনই শুরু হলো অন্য এক ঘটনা, যেটা স্বপ্নে ঘটলেও বাস্তবে তার ছাপ থাকতো। ঘটনা 2, 2013। এই এক সময়ে শুরু ঘটনা। আমার স্বপ্ন মারফত সমাধান পাওয়ার প্রক্রিয়া চলতে থাকলে আমি নিজেই নিজের জন্য এক্সাইটেড থাকতাম, কারণ কোনো কিছু জানতে চাইলে সেই বিষয়ে ভাবলেই স্বপ্নে উত্তর বা সমাধান বা কাছাকাছি উত্তর পেয়ে যেতাম। একদিন এমন হলো যে আমি ঘুমিয়েছি, স্বপ্নে দেখলাম বিশাল কালো এক অবয়বটা কালো আলখেল্লার মতন কিছু একটা পড়ে আছে, যার হাতগুলো কালো মুরগির পায়ের মতন অবিকল দেখতে, 3 আঙ্গুল বিশিষ্ট নখরযুক্ত, চামড়াও কেমন, সেটা ভেবেই এখনই আরেকবার শরীর ঝাড়ি মেরে উঠল। সে অবয়বটা আমার দিকে এগিয়ে আসতে থাকে স্বপ্নে, আর এসে আমাকে ধরে উঠিয়ে দেয়ালে ছুঁড়ে মারে। আমি স্বপ্নে ধস্তাধস্তি করতে চাই কিন্তু পারি না। আমার গলা চেপে ধরেছিল, হাতেও জোরে চেপে ধরে আমাকে অবশ বানিয়ে ফেলে। তখন আমি স্বপ্নে জোরে চিৎকার করে আয়াতুল কুরসি আর 3 কুল পড়া শুরু করলে সে অবয়বটা আমাকে ঝেড়ে ফেলে দিয়ে গর্জন করতে থাকে। আর এক সময় আমি জেগে যাই, তবে যতক্ষণ স্বপ্ন শেষ না হয়ে আমি উঠতে পারতাম না। ঘুম থেকে উঠি প্রচুর শরীর ব্যথা নিয়ে, তারপর অনুভব করি গলায় ব্যথা। এটা ভেবে নিয়েছিলাম হয়তো ঘুমে চেঁচিয়েছিলাম তাই হবে। আবার হাতে দেখলাম কালশিটে দাগ পড়ে আছে, গলায়ও লালচে দাগ। এখান থেকেই স্বপ্নের ঘটনা শুরু। স্বপ্নে সেই অবয়বটা এসে প্রতিবার আমাকে আঘাত করতে থাকে, ভয় দেখায়। একবার দেখলাম যে একই কালো অবয়ব হাজার হাজার হয়ে আমার দিকে ধেয়ে আসছে। আমি প্রতিবার স্বপ্নে একইভাবে নিজের জানা সমস্ত দোয়া কালাম পড়ে মুক্তি পাই, কিন্তু দিন দিন খেয়াল করি সেসব কাজে লাগছে না। বাসায় কেউ আমার এসব ছোটোখাটো বিষয়ে পাত্তা দেয় না। তো নিজের ভোগান্তি নিজেরই। স্বপ্নগুলো বাস্তবের মতন মনে হয়, বাস্তবে একই জায়গায় ব্যথার দাগও থেকে যায়, কিন্তু কোনোভাবে এটা ঠিক হয় না। এক পর্যায়ে নিজের রুকায়া করতে চাইলাম অডিও ক্লিপের সাহায্যে, কিন্তু ধাক্কাটা সেখানেই খাই। আমি কোরআন তেলাওয়াত নিতে পারছিলাম না, কেমন যেন ভেতরে ভয় করতে থাকে, মাথা ব্যথা উঠে যায়, যন্ত্রণা হয়। আমি তখন না পেরে মোবাইল ছুঁড়ে ফেলে দেই। তখন থেকে প্রায় আমার অনুভব হয় আমার আশপাশটা শীতল, অর্থাৎ আমার শরীরের আশেপাশে কিছু একটা ঠান্ডা বস্তু আছে বলে আমার সর্বদা অনুভব হতে থাকে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমার শীত গরম 12 মাসে গায়ের তাপমাত্রা থাকে গরম, মানে শীতকালের 13 ডিগ্রিতেও আমার হাতগুলো গরমে থাকে। মাঝে মাঝে শুয়ে থাকলে হঠাৎ মনে হয় আমার গায়ের ডান পাশটা গরমে জ্বলে পুড়ে যাচ্ছে, একটা ক্ষীণ জ্বালা, কিন্তু আসলে কিছু থাকে না। এসব ঘটনা ঘটার মাঝেই একই সাথে স্বপ্ন কর্তৃক পাওয়া গায়েবের সাহায্যগুলো থেমে থাকে না, এবং আমি তখন ধীরে ধীরে খেয়াল করি আমি সবসময় আজান শুনলে আমার মনোযোগ ভিন্ন কোথাও দেই, যেন কানের ভেতরে মস্তিষ্কে আজান না যায়। আরও বাজে বিষয়, আমি দরজা জানালা লাগিয়ে দেই যেন আজানের শব্দ কানে না আসে। মনোবিজ্ঞান নিয়ে পড়েছিলাম পূর্বে কেবল আগ্রহ থেকে, তাই সেখান থেকে নিজের ব্রেনকে কন্ট্রোল কিভাবে করা যায় জানতে চেয়েছিলাম। আমার এরকম অবস্থা হয়ে গিয়েছিল, আমি নিজেকে কিছুটা হিপনোটাইজ করে যেটা চাইতাম শোনাতে পারতাম, চাইলে ব্রেন খালি করে ফেলতে পারতাম। এটাও পারতাম যে আমি বসে আছি শব্দের মাঝে, কিন্তু কোনো শব্দ আমার কানে ঢুকছে না। আসলে মস্তিষ্কের খেলা আমার পছন্দ। তারপর এরকম হলো,
আমি নিজে এটা সেটা করে নিজের ভেতরে ভীতি নিয়ে আসতে পারতাম, অর্থাৎ ব্রেন নিয়ে খেলা শুরু করতাম। তবে ব্রেন নিয়ে খেলা করলে ব্রেন আপনাকে নিয়ে খেলবে। এবার আসি সাইকোলজিক্যাল সমস্যায়। আমি যেহেতু বই পোকা, সেই জন্য খুব পড়া হয় আমার। পড়ায় ডুবে থাকি, হরর গল্প এসবে অনেক আগে থেকেই কৌতূহলী আমি। আর পড়তে পড়তে নিজেকে সেসব ঘটনায় কল্পনা করতে পছন্দ করতাম। এটাই আরেক সমস্যা। আমার নিজের কাছে আমি ধাঁধায় পড়ে যেতাম, আমার সমস্যাগুলো বাস্তব নাকি আমার অলিক কল্পনা বা ফ্যান্টাসি। ফ্যান্টাসি হলে শরীরের দাগগুলো, আবার সমস্যার সমাধান। সত্যি হয়ে যাওয়া সকল স্বপ্নগুলো কিভাবে ঘটছে। এর মাঝে একটা বিষয়, আমি লেখালেখি করতে ভালোবাসি। হরর জনরার গল্প লিখতে গেলে যেটা হতো সেটা হলো আমার সাথে ভিন্ন ঘটনা ঘটা শুরু করলো, যেটার কোনো ব্যাখ্যা নেই, এবং এটা বাস্তব। ঘটনা 3। আমি বলেছিলাম আমি পড়ি, তাই আমার কাছে নানান জনরার বই সংগ্রহ করা আছে। এখন যদি আমি বলি এত জনরার মাঝে বেছে বেছে হরর অতিলৌকিক বইগুলো আমার বিছানার পাশে থেকে গায়েব হয়ে যায়, বিশ্বাস করবেন কি? আসলে এগুলোই ঘটেছে। রাত বেরাতে বই পড়ে পাশে রেখে ঘুমিয়ে গেলে খুঁজে পেতাম না। প্রথম দিন ভাবলাম আমার বই পড়ার ঝোঁকের জন্য এসব আম্মুর কারসাজি নয় কিনা, কিন্তু না, ঘরের কোনো কোনায়ও বই পাওয়া গেল না। এরকম করতে করতে আমার কালেকশনের সব হরর বা অতিপ্রাকৃত জনরার বইগুলো গায়েব হতে থাকলো। হাতে গণনা করলে সংখ্যা কম করেও হবে 10টার উপরে। বইগুলো বেশ মোটা। প্রথম বইগুলো পড়াকালীন পাশে রেখে ঘুমিয়ে গেলে গায়েব হয়ে যেত। তারপর থেকে আলমারিতে তালাবদ্ধ করে চাবি রেখে দিতাম। 1 সপ্তাহের ব্যবধানে একদিন আলমারি খুলে দেখি 5টা বই নেই। এভাবে প্রচুর বই হাওয়া হয়ে গেলে আম্মুকে প্রচুর বকাঝকা করি বই সরিয়ে রেখেছে বলে। আম্মুর চিন্তায় পড়ে যায় এসব কিভাবে হচ্ছে। আমার মনে হতো আমি কি ঘুমের ঘোরে কিছু করি কিনা, কিন্তু আমার এসব অভ্যেস নেই। সেই হারানো বইগুলো আমি আজও পাইনি। আমার হাজার হাজার টাকার বই যা আমার নিজের ঘর থেকে গায়েব হয়ে গিয়েছে। এরপর অনেক সময় হলে আম্মু বলল, আচ্ছা আমি তোর সাথে ঘুমাই, দেখবো কি হয়। মজার কথা হলো আমার সাথে কেউ ঘুমাতে পারে না, কারণ ঘুমাতে দেয় না, সে যত যাই করুক। আম্মু আমার জায়গায় শুয়ে পড়ে আর আমি এক কোনায় বসে ফোনে গান শুনছি আর চ্যাটিং করছি। হঠাৎ দেখলাম আম্মু পুরো বাজে রকমের কেঁপে উঠে লাফিয়ে বসে পড়ল। মোবাইলে আলোতে সবটাই দেখেছি। আম্মুকে জিজ্ঞেস করি, কি হয়েছে আম্মু? আম্মু সোজা বলল, তাকে কিছু একটা ঝাঁকুনি দিয়েছে আর তার বালিশের ভেতর থেকে তাকে কেউ খোঁচাচ্ছে। আম্মু সেই রাতে আর কোনোভাবে আমার সাথে শোবে না বলে চলে গেল। কিছুদিন পর আপু চেয়েছিল শুতে। সে শুয়ে তার হাজব্যান্ডের সাথে কলে কথা বলছিল। ও হ্যাঁ, এরই মাঝে আপুর বিয়ে হয় সম্প্রতি। আপু কথা বলার মাঝে হঠাৎ ও চিৎকার করে লাফিয়ে উঠল। আমি জিজ্ঞেস করলে বলে ওকে কেউ ধাক্কা দিয়েছে আর বালিশে খোঁচাচ্ছে, অথচ আমার সাথে এসব হয়নি কখনো। ধীরে ধীরে আমার কেন যেন একদিন মনে হলো জিনের কথা। আমার স্বপ্নে পাওয়া সাহায্য সেসব জিনের কাজ না তো। ও, আমি বড় একটা বিষয় মিস করে গিয়েছি। তা হলো আমার সাথে কেউ খারাপ কিছু করলে বা কষ্ট দিলে তার ক্ষতি হয়। সে যেই হোক না কেন, আই রিপিট, যেই হোক না কেন, তার তাৎক্ষণিক বা এদিক সেদিক দেরি হলেও ক্ষতি ঘটবেই। হয়তো সে শারীরিকভাবে দুর্ঘটনার শিকার হবে, না হলে এক কালো অবয়বকে স্বপ্নে দেখে তাড়া করতে। ছোটবেলায় আমার কুকুর ভীতি ছিল, কুকুরের দৌড়ানি খেয়ে ভীতি হয়েছিল। কিন্তু এইসবের মাঝে একদিন খেয়াল করলাম আমি কুকুরও ভয় পাই না, বরং সিটি বাজালে ওরা খুব সুন্দর করেই ওদের মতন থাকে। পাগলা কুকুর একটা ছিল এলাকায়, অনেকে ভয় পেত। আমি তার পাশে ঘেঁষে যেতাম, কিছুই বলতো না। এমনকি মাঝে মাঝে আমি সন্ধ্যায় একা আসলে কুকুর দেখলে ওদের দেখতাম পাশ ঘেঁষে হাঁটছে। বিড়াল মানুষ দেখলে ভয় পায়, দৌড় দেয়। আমি অপরিচিত যে কোনো বিড়ালের সাথে কথা বলে তাদের ধরতে পারি, এমনকি আমার পিছু পিছু চলে ওরা। এত সব দেখে মনে হলো আমার সাথে জিন আছে কিনা। তো একদিন আমার কি যেন মনে হলো আমি এক অকাজ করলাম। ঘটনা 4, সাল 2019। স্টুডেন্ট পড়াতে দেরি হয়ে যায়। একদিন বলেছিলাম আজান সহ্য করতে পারতাম না, তাই মাগরিব হলে স্টুডেন্টের বাসা থেকে বের হই। সেই এলাকাটা খুবই শুনশান। 2টা পরিত্যক্ত ডোবাও আছে সেখানে, যেখানে স্টুডেন্ট পড়াতাম। তো সেই দিন সন্ধ্যায় আজানের পরপর ডোবাটার কাছে এসেছি। তখন কি মনে হলো আর বললাম, যদি আমার আশেপাশে কোনো জিন থেকে থাকে, তাকে তার অবিনশ্বর সত্তার কসম সে যেন আমাকে তার উপস্থিতি বুঝিয়ে দেয়। হাস্যকর, কিন্তু তারপর থেকে যা হলো নেওয়া গেল না। বাসার সবাই এরপর থেকে মাঝরাতে টুকটাক শব্দ পেত। আমার স্বপ্ন মারফত যা যা সমাধান পেতাম, সত্যি হওয়ার স্বপ্ন সেসব বেড়ে গেল। এমন বললে জানি না বিশ্বাস করবেন কিনা, আমি যা কল্পনা করতাম ঘটনাগুলো চোখের সামনে ঘটত। এমনকি একটা কোনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, যেমন ধরুন এইভাবে অ্যাক্সিডেন্ট, এখানে এইটা পাওয়া যাবে, এই নিউজ পাওয়া যাবে, রেজাল্টে 1 পয়েন্ট আসবে। সেসব পুরো মিলে যাচ্ছিল। সে আমার সাহায্যই করছিল বলা চলে, কিন্তু সেসব খুব ভীতিদায়ক হয়ে গেল। না পেরে জীবনে প্রথম তাবিজ নিলাম। স্বপ্নে আমাকে একজন জানিয়েছিল
আমার সাথে একজন ভালো একজন খারাপ জিন আছে, যারা দুজনই আমাকে পছন্দ করে ও আমার পাশে থাকতে চায়। এরকম স্বপ্ন থেকে নিজের উপর হাসি পেয়েছে, এই ভেবে যে সব সম্ভব নাকি। হুজুরের কাছে যখন তাবিজ নিতে গিয়েছিলাম, সে সুতো দিয়ে আমার হাতের কেমন এক মাপ নিয়ে সুতো অনেকখানি কম পেল। তারপর সে জানালো আমার সাথে দুইজন জিন আছে, ভালো ও খারাপ মিলে। তবে ভালোজন খারাপটাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে বলেই আমি ভীতিহীনভাবে যা ইচ্ছা করতে পারতাম। এমন অবস্থা এখন যে কেউ আমাকে কোনোভাবে আঘাত দিলে তার তাৎক্ষণিক এক দুর্ঘটনা ঘটবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ বিদায় নিচ্ছি। শুনুন, অনেক সময় অনেক ঘটনা আপনাদের মনে হতে পারে আগেই শুনেছেন, শুনতেই পারেন। আমাদের এখানে যারা স্টোরি পাঠায় নিজেদের লাইফের ঘটনা বা অন্য কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা, এসব আমরা তাদের থেকে পাই। এমনও হয় তারা এসব অনেকের সাথে শেয়ার করে, কারণ তারা চায় কারো না কারো মাধ্যমে এই ঘটনাগুলো সবার কাছে পৌঁছে যাক। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।